পরিচালনা করার জন্য দক্ষতার সঙ্গে সেখানে সুযোগ দিয়েছে বন্ধুরা। উনি কথা বলছিলেন পিএমএওয়াই ঘর নিয়ে। আসলে পেটে মোচড় ধরে গেছে, কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী এসে আমাদের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে গেছেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনা 11 সালের নাম অনুযায়ী যে লিস্ট তৈরি করা হয়েছে 2011 সালে, সেই লিস্ট অনুযায়ী ঘর হয়েছে উনি বলছেন। 14 সালে দিল্লিতে মোদিজির সরকার এসছে। আপনারাও তো ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ছিলেন। ঘরের রাজনীতি নতুন নয়। ত্রিপুরা রাজ্যে একটা ঘর নিয়ে বহুত রাজনীতি আমরা দেখেছি, একটা রেগার জব কার্ড নিয়ে বহুত রাজনীতি আমরা দেখেছি বিগত দিনে কমিউনিস্টের শাসনে। সেই ঘর আপনাদের আমলে কখানা ঘর প্রদান করা হয়েছে, আমাদের একদিনে কয়েক হাজার ঘরের টাকা প্রদান করা হয়েছে। আপনি হিসাব করে নেবেন, মিলিয়ে নেবেন। এখন জ্বালা হচ্ছে, হিংসা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উনি প্রশংসা কুড়িয়ে নিলেন, প্রধানমন্ত্রী থেকে বাহবা নিয়ে নিলেন। আগামী দিনে তো আমি যে 20 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, তবে আমার অ্যাচিভমেন্টটা কি, মানুষ আমাকে কিভাবে চিনবে, মানুষ আমাকে কিভাবে জানবে। এবং যেটা বাস্তব, যে আপনারা নিশ্চয়ই জানেন যে পিএমএওয়াই ঘরের যে গাইডলাইন, সেই গাইডলাইন উপরে যদি টিনের ছাদ থাকে তবে তাদেরকে গরিব বলে চিহ্নিত করা হবে না। আপনার মাটির ওয়াল থাকতে পারে, বেড়ার সেখানে দরজা থাকতে পারে, কিন্তু উপরে টিনের ছাদ থাকলে আপনি ঘর পাবেন না। আমাদের রাজ্য আপনারা জানেন যে গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় টিনের ছাদ সেখানে রয়েছে। গরিব অংশের মানুষ আইনের বেড়াজালে পড়ে, সিস্টেমের বেড়াজালে পড়ে অনেক গরিব অংশের মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছিল। আমাদের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী একসঙ্গে দিল্লিতে গেলেন, প্রধানমন্ত্রীজিকে বোঝানোর চেষ্টা করলেন। প্রথমবার উনি নাকচ করে দিলেন, তারপরও যখন বোঝানোর চেষ্টা করলেন, প্রধানমন্ত্রী শুনলেন এবং তার যৌক্তিকতা স্বীকার করলেন। করে পিএমএওয়াই ঘরের নতুন যে গাইডলাইন ছিল তা পরিবর্তন করে নতুন গাইডলাইন আনলেন এবং সেটা সংশোধন করে আনলেন। এখন আজকে ত্রিপুরা রাজ্যের একসঙ্গে মোদিজি দিল্লিতে বসে প্রায় 1.5 লক্ষ মানুষকে ঘর প্রদান করেছেন। প্রথম কিস্তির টাকা 48,000 টাকা করে, 709 কোটি টাকা। ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতগুলোতে, ব্লকগুলোতে 58টা ব্লক, সেই 58টা ব্লকে একসঙ্গে 709 কোটি টাকা গেছে, প্রায় 1.5 লক্ষ মানুষকে 48,000 টাকা করে। কেন আপনাদের আমলে সেটা হয়নি? কেন দিল্লিকে আপনারা বুঝাতে পারলেন না? এটাই তো ডাবল ইঞ্জিনের ফসল, এটাই তো ডাবল ইঞ্জিনের সুফল। বারবার বলছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। ত্রিপুরার বাইরে এমন একটা ভাব দেখাতে চাইছেন যে ত্রিপুরা রাজ্যে যেটা হয়েছে সব আপনার গুণ, আপনার ক্রেডিট, বিজেপির কোনো ক্রেডিট নেই। আজকে ডাবল ইঞ্জিনের সরকারটা রয়েছে বলেই 709 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে একসঙ্গে এসছে। ডাবল ইঞ্জিনের সরকারটা রয়েছে বলেই পিএমএওয়াই যে গাইডলাইন সেটা শিথিল করা হয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারটা রয়েছে বলেই 48,000 টাকা করে প্রথম কিস্তি দেওয়া হচ্ছে। বলছেন যে এই টাকা দিয়ে ঘর হয় নাকি? আপনার লজ্জা হয় না? বিগত দিনে যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই বিষয়গুলো নিয়ে দিল্লির সঙ্গে কথা বলেননি? আমাদের সরকার 70,000 টাকা করে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কথা বলে সেখানে লোন পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কেন আপনি সেই উদ্যোগটা নিলেন না? আপনার আমলে কত হাজার ঘর পেয়েছে? 50,000-এর বেশি হবে না। ফিগারটা 50,000-এর বেশি হবে না। আর আজকে আমরা একসঙ্গে প্রায় 1.5 লক্ষ ঘরের সেখানে স্যাংশন দিয়েছি, অনুদান দিয়েছি এবং বলেছে কেন্দ্রীয় সরকার যে অ্যানেক্সার ডি তৈরি করো। 2024-এর মধ্যে ভারতবর্ষের কোথাও যেন ঘরের প্রয়োজনীয়তা না থাকে। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে মার্চ এবং এপ্রিলের পর আরো 80,000 ঘর প্রদান করা হবে। যা ঘর চাই সমস্ত ঘর প্রদান করা হবে অ্যানেক্সার সি কমপ্লিশনের পর, সেই মার্চ এবং এপ্রিল মাসের পর থেকে। বন্ধুরা, আমরা যদি ইচ্ছে করতাম, আপনারা 2011 সালে যেভাবে তালিকা তৈরি করেছেন নিজের কাছের লোককে ঘর পাইয়ে দেওয়ার জন্য, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলে সেই বেনিফিশিয়ারির যে তালিকা, সেই তালিকা আমরা পাল্টে ফেলতে পারতাম, চেঞ্জ করে দিতে পারতাম। কিন্তু আমরা মনে করেছি যে ঘর গরিব মানুষের জন্যে, ঘর নিয়ে কোনো রাজনীতি নয়। যে রাজনীতি করেছে
বিগত দিনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে সেই ঘর নিয়ে আমরা কোনো রাজনীতি করব না। আমরা এই লিস্ট অনুযায়ী ঘর প্রদান করবো। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন, যে লিস্ট রয়েছে সেই লিস্টের মোতাবেক দিয়ে দাও। নতুন করে সংযোজন আমরা করব মার্চের পর অ্যানেক্সার দিতে। এবং এই ঘর যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা সাফিসিয়েন্ট নাও হতে পারে ঘর তুলতে গিয়ে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে বেনিফিশিয়ারিদেরকে আরো 70,000 টাকা করে লোন পাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কথা বলে। এই উদ্যোগটা কেন আপনারা বিগত দিনে নিলেন না? আমাদের সরকার সেই জিনিসটা আমরা বলেছি। তাও বলেছেন যে যারা ঘর পাচ্ছে তাদের কাছ থেকে নাকি আমাদের কার্যকর্তারা গিয়ে 5,000, 7,000, 8,000, 10,000 টাকা করে উপঢৌকন চাইছে। লজ্জা হলো না এই কথাটা বলতে আপনাদের? এটা আপনাদের দলের কালচার ছিল, কমিউনিস্ট পার্টির কালচার ছিল, আপনার সরকারের কালচার ছিল যে অর্থ নিয়ে ঘর প্রদান করা, অর্থ নিয়ে রেগার টাকা থেকে অর্থ খেয়ে ফেলা, ব্লকের টাকা থেকে অর্থ খেয়ে ফেলা, ক্যান্সারের রোগীর টাকা খেয়ে ফেলা, বেনিফিশিয়ারিদের টাকা খেয়ে ফেলা, ফিশারি দপ্তরের টাকা খেয়ে ফেলা, এগ্রিকালচারের টাকা খেয়ে ফেলা, এআরডিডির টাকা খেয়ে ফেলা। এটা আমাদের সরকারের সেখানে কালচার নয়। আপনাদের এই কালচার 2018 সালে ত্রিপুরা রাজ্যের মানুষ বিসর্জন দিয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ নতুন কালচারকে এনেছে। এই কালচার 5,000, 7,000, 8,000 টাকার জন্য রাজনীতি করে না। আমরা যেটা মোদিজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, ওই কালচার নিয়ে আমরা রাজনীতি করতে চাইছি। 5,000, 7,000, 8,000 টাকা নিয়ে ঘর প্রদান করেছে। একটা উদাহরণ দেবেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী? যে ওনার কাছে একটা উদাহরণ রয়েছে যে ওনার কাছ থেকে 5,000 টাকা চেয়ে আমাদের কোনো কার্যকর্তা ঘর প্রদান করেছে? একটা উদাহরণ দিতে পারবেন না। বলতে হবে প্রধানমন্ত্রীর ভাষণের বিরোধিতা করতে হবে, হতাশায় ভুগছেন, আবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন, 23-এ আসতে পারবেন না, বুঝে গেছেন। এতদিন স্লোগান তুলেছিলেন মানুষের সমর্থন নেই সরকারের প্রতি। এখন পৌর নির্বাচনের রেজাল্ট দেখেছেন, গতকাল জনঢল দেখেছেন, বুঝতে পেরেছেন, প্রত্যক্ষ করেছেন যে আমরা যতই চেষ্টা করি না কেন, যতই তৃণমূলের সঙ্গে পৌর নির্বাচনে রফা করার চেষ্টা করি না কেন 5খানা ওয়ার্ডে, মানুষ তো আমাদেরকে বর্জন করেছে। মিলিজুলি রাজনীতি কংগ্রেসের সঙ্গে যতই করেছি ত্রিপুরা রাজ্যে করে ক্ষমতায় ছিলাম, দোস্তি কুস্তি করে, মানুষ তো আর সেই দোস্তি কুস্তিকে মেনে নিচ্ছে না। আগামী দিনে সারা দেশে কংগ্রেসেরও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই, কমিউনিস্ট পার্টিরও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। তাই রাজ্যে যতক্ষণ বিজেপি সরকার রয়েছে আমার মুখ্যমন্ত্রী হওয়ার হবে না। সুতরাং হতাশাগ্রস্ত হয়ে গেছেন, প্রহ্লাদ বলছেন, বিগত দিনের ওনার ইতিহাসটা ভুলে গেছেন, বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে কথা বলছেন। রাজ্য সরকার পরিষ্কার ভাষায় বলেছে যে কোনো প্রাইভেটাইজেশন নয়, রাজ্য সরকার তার নিজস্ব আয় থেকে, নিজস্ব কোষাগার থেকে 500 কোটি টাকা ইনভেস্ট করবে বিদ্যাজ্যোতি প্রকল্পে। সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে স্কুলগুলোতে, যাতে বাইরের স্কুল, যে কনভেন্ট স্কুল, তাতে মানুষের আগ্রহটা কমে আসে, আমাদের রাজ্যের স্কুলের মধ্যে যেন আগ্রহটা থাকে। সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছেন। কেন সব স্কুলে হবে না? আপনারা কি করেছেন? 4,500 স্কুল ছিল ত্রিপুরা রাজ্যে, বর্তমানেও রয়েছে। সেই স্কুলগুলো থেকে 100 স্কুলকে আমরা বাঁচবো অ্যাজ এ কেস স্টাডি, আমরা সাকসেসফুল হব। পরবর্তী সময়ে আমরা আরো স্কুলকে বৃদ্ধি করব, সেই তালিকার আওতায় বৃদ্ধি করব। সহ্য হচ্ছে না আসলে, কারণ তাদের যেটা পলিসি ছিল, তাদের যেটা স্টাইল, যে মানুষকে অন্ধকারে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে নিরক্ষর করে রাখো, আর আমাদের এসএফআই, ডিওএফআই ক্যাডারদেরকে দিয়ে আমরা শিক্ষক বানিয়ে দেব। তারা গিয়ে এসএফআই কিভাবে করতে হবে, ডিওএফআই কিভাবে করতে হবে সেগুলো শিক্ষা দেবে, আর ডান্ডা কিভাবে ধরতে হবে সেগুলো শিক্ষা দেবে। এ হচ্ছে ক্যাডার, মাস্টার বাবু। তাদেরকে দিয়ে আমরা শিক্ষকতাটা করাবো, তবে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হবে। আজকে সেই সিস্টেম থেকে রাজ্য সরকার ঘুরে দাঁড়িয়ে গেছে, সেই সিস্টেম এখন আর নেই। 100টা স্কুলকে সেখানে তালিকাভুক্ত করে 500 কোটি টাকার মতো খরচা হবে আগামী দিনে, শিক্ষার দিক থেকে, খেলাধুলার দিক থেকে আন্তর্জাতিক মানের তৈরি করার চেষ্টা হচ্ছে। আজকে স্লোগান তুলছে যে প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে, প্রাইভেটাইজেশনের হাতে তুলে দিচ্ছে। আসলে
এদের যে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচার, মানুষকে বিভ্রান্ত করা, একটা মিথ্যাকে গোয়েবলসে কায়দা, সেই জিনিসটা থেকে কমিউনিস্ট পার্টি এখনো ঘুরে দাঁড়াতে পারছে না। আজকে তাই স্বাধীনতার ৭৫ বছরের আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি। কমিউনিস্ট পার্টি তিমিরেই চলে গেছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। আগামী দিনে ভারতবর্ষে আর ঘুরে দাঁড়ানোর কোনো সেখানে সম্ভাবনা নেই। বন্ধুরা, প্রধানমন্ত্রীকে গাল বন্ধ করছি, আমরা এমএসপি রেটে ধান ক্রয় করছি, এতে ওনার পেট ব্যথা রয়েছে। ওনাদের যখন সরকার ছিল কি দেখতাম, মাঠের মধ্যে, রাস্তার মধ্যে লাল ঝান্ডা নিয়ে ক্যাডারদেরকে নামিয়ে দিত কৃষক সভার নাম বলে। কি, কেন্দ্রীয় সরকারকে এমএসপি রেটে ধান ক্রয় করতে হবে, ধান ক্রয় করতে হবে। কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে, রাজ্য সরকারে রয়েছেন আপনারা। কোনোদিন তো বলেননি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে আমরা ধান ক্রয় করব। কেন্দ্রীয় ফুড দপ্তরের সঙ্গে কথা বলে আমরা সেখানে প্রচেষ্টা নিচ্ছি, কোনোদিন তো বলেননি। রাজ্য সরকারের কৃষক, রাজ্যের কৃষক কৃষিকাজে সেখানে আন্তরিকতা বা কৃষিকাজে উৎসাহ হারিয়ে তারা ফেলেছিল। অধিকাংশ জায়গায় আমরা দেখতাম ক্ষেতগুলো যে রয়েছে, ধানের যে চাষি, ধান জমিগুলো, সেগুলো খালি পড়ে থাকতো, ধান চাষ হতো না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের নির্বাচনী ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বলেছি যে আমরা এমএসপি রেটে ধান ক্রয় করব কৃষকদের কাছ থেকে বছরে 2 বার। এবং সরকারে আসার পর প্রথম যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল এমএসপি রেটে ধান ক্রয় করা। এবং আজকে কৃষকরা গিয়ে দেখুন, প্রতিটা কৃষকের পরিবারে সেখানে আনন্দ, প্রতিটা কৃষকের মুখে হাসি ফুটেছে। এবারেও আমরা প্রায় 20,000 মেট্রিক টন আমরা ধান ক্রয় করব এই রবি মরশুমে কৃষকদের কাছ থেকে। 20,000 মেট্রিক টন ধান 19 টাকা 40 পয়সা রেটে কৃষকদের কাছ থেকে। বন্ধুরা, কেন আপনারা কিনতে পারলেন না? এটা আপনাদের ব্যর্থতা নয়, এটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। কৃষকদের কাছ থেকে এমএসপি রেটে 19 টাকা 40 পয়সা ধরে আমরা ধান ক্রয় করছি এবং প্রতি সিজনে বছরে 2 বার ধান ক্রয় হচ্ছে। প্রতি সিজনে ধানের রেটটা বৃদ্ধি পাচ্ছে, এমএসপি প্রাইস বৃদ্ধি পাচ্ছে। লজ্জা হয় না আপনাদের বলা? গরিব দরিদ্র সরকার বলতেন, কৃষক দরিদ্র সরকার বলতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার। মোদিজি রয়েছে, আমরা নিয়েছি, বিপ্লব দেব সিদ্ধান্ত নিয়েছে। এটা ডাবল ইঞ্জিনের সুফল। বিগত দিনে আপনি সেই সুফল দিতে পারেননি। বন্ধুরা, লজ্জা থাকা দরকার। পিএম কিষান আমাদের রাজ্যে গত 3 দিন আগে 44 কোটি টাকা এসছে কৃষকদের অর্থনীতিকে স্ফীত করার জন্য। একটা কৃষক থেকে শুধু ধান ক্রয় করা নয়, ধান চাষ করা থেকে শুরু করে ধান বিক্রি পর্যন্ত যতটা পদক্ষেপ রয়েছে, যতটা স্টেপ রয়েছে, প্রতিটা স্টেপে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাকে স্বাবলম্বী করছে, আত্মনির্ভর ভারত তৈরি করছে, আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করছে, যেটা মোদিজি বলেছেন। এটাই ডাবল ইঞ্জিনের সুফল। বন্ধুরা, পিএম কিষান আমাদের রাজ্যে গত 3 দিন আগ পর্যন্ত প্রায় 400 কোটি টাকা এসছে। লাস্ট ইনস্টলমেন্ট, যেটা 3 দিন আগে কেন্দ্রীয় সরকার থেকে মোদিজি প্রদান করেছেন, প্রায় 44 কোটি টাকা। তার আগে 365 কোটি টাকা এসছে। 2,35,000 কৃষক সেখানে বেনিফিটেড হচ্ছেন আমাদের রাজ্যে ডাইরেক্টলি। কোনো মিডলম্যান নেই, কোনো কমিশন বাণিজ্য নেই, ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে দিল্লি থেকে। প্রায় 400 কোটি টাকার উপর ত্রিপুরা রাজ্যে গেছে, গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। পিএমএওয়াই ঘরে 709 কোটি টাকা এসছে, গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করছে, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। লজ্জা লাগে না আপনাদের বলতে? ডাবল ইঞ্জিনকে নিয়ে কটূক্তি করছেন। আপনাদের সরকারের আমলে এই জিনিসগুলো কেন আমরা দেখতে পাইনি? কেন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়নি? কেন পিএমওয়াই ঘরে ডাইরেক্ট টাকা প্রদান করা হয়নি? কেন একটা ঘরের জন্য মানুষকে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করতে হতো, পার্টি অফিসে ভিড় জমাতে হতো? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জবাব দেবেন কি? সাংবাদিক সম্মেলন করার জন্য, নিজের অস্তিত্বটাকে জাহির করার জন্য প্রধানমন্ত্রীকে নিজের সমকক্ষ ভেবে ফেললেন। রাজনৈতিক দেউলিয়াপনার এর থেকে বড় উদাহরণ আর রয়েছে বলে আমরা মনে করি না। ভারতীয় জনতা পার্টি আমরা তীব্র ভাষায় তার ধিক্কার জানাই, তার নিন্দা জানাই এবং আগামী দিনে এই যে ইস্যুগুলো নিয়ে উনি কথা বললেন, সেই ইস্যুগুলো
কেন বিগত দিনে হয়নি? আমি প্রশ্ন করতে চাইছি আপনাকে, আপনার সরকারের আমলে কেন এই ইস্যুগুলো নিয়ে আপনি কথা বললেন না? এয়ারপোর্টের কথা লজ্জা হলো না? এটা সিস্টেম। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা সরকার আসবে, একটা সরকার যাবে। একটা সরকারের আমলে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন আসবে, আরেকটা সরকারের আমলে হয়তোবা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশনের পর টাকা স্যাংশন হবে, টাকা স্যাংশনের পর টেন্ডার হবে, টেন্ডারের পর সেখানে কাজ শুরু হবে, কাজ কমপ্লিট হবে। একটা সরকার সবসময় থাকবে না, চলতে থাকবে এটা ধারাবাহিকভাবে। আমি যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছি, হয়তো আরেক সরকার এসে সেই বিল্ডিংটার উদ্বোধন করবে, কিন্তু দেখতে হবে যে অর্থ দিয়ে কোন সরকারটা ওই প্রজেক্টটাকে সাহায্য করেছে। আগরতলার এয়ারপোর্ট 450 কোটি টাকা খরচ হয়েছে। বাজপেয়ীজির সময় উনি বলছেন যে বাজপেয়ীজির সময় সিদ্ধান্ত হয়েছিল, আমাদের সরকার ছিল। তো বাজপেয়ীজি কার প্রধানমন্ত্রী ছিলেন? লজ্জা হলো না আপনার কথাটা বলতে? বাজপেয়ীজি কার প্রধানমন্ত্রী ছিলেন? কোন দলের প্রধানমন্ত্রী ছিলেন? কোন দলকে প্রতিনিধিত্ব করেছেন? তারপর বলছেন এখানে আমাদের সরকার ছিল। আপনাদের সরকার আসার পর 2014 সালে যখন দিল্লিতে মোদিজির সরকার আসে, তারপর থেকে এই এয়ারপোর্টের কাজ ত্বরান্বিত হয়েছে। যদি আপনাদের সরকার থাকতো, আগরতলায় এয়ারপোর্ট গতকাল হয়তো মোদিজির হাত দিয়ে শুভ উদ্বোধন হতো না। এটাতেও দুর্নীতিতে নিমজ্জিত হতে হতো রাজ্য সরকারকে। কেন্দ্রীয় সরকারের কাজ 450 কোটি টাকা সেখানে খরচ হয়েছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়েছে। আমাদের রাজ্যের নর্থ ইস্টের মানুষের কাছে এটা বিশাল পাওনা, এটা বড় পাওনা বলে আমরা মনে করি। কিন্তু মোদিজি যেভাবে অর্থ দিয়ে স্যাংশন দিলে হয় না। একটা কাজের হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল স্যাংশন। ফিনান্সিয়াল স্যাংশনও দিতে হবে। ফিনান্সিয়াল স্যাংশনটা কে দিয়েছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছেন। তাই সঠিক সময়ে এই এয়ারপোর্ট আমরা আমাদের জনতার হাতে, জনগণের হাতে আমরা তুলে দিতে পেরেছি। বড় বড় কথা বলছেন পার্টি অফিসে বসে, লজ্জা থাকা দরকার আপনাদের। ত্রিপুরাকে 25 বছর ক্ষমতায় থেকে 50 বছর পিছিয়ে দিয়েছেন আপনারা। আজকে ব্রডব্যান্ড, যে হীরা মডেলের কথা আমাদের মোদিজি বলে গেছেন, কালকে উনি বলেছেন যে আমি হীরা বলেছি। হীরা মানে কি? হাইওয়েজ। H stands for highways, I stands for internet, R stands for railways, A stands for airways। আজকে মিলিয়ে নিন আপনাদের বাস্তবিক জীবনে। হাইওয়েজ কতটা আমাদের জাতীয় সড়ক ছিল, আজকে কতটা জাতীয় সড়ক হয়েছে। নীতিন গাডকারির কথা বললেন যে মঞ্চে আমি ছিলাম, নীতিনজিও ছিলেন, আমার ভাষণের পর নীতিনজি রাজি হয়ে গেলেন। অর্থটা কে দিয়েছে? মোদিজি দিয়েছে। আজকে দেখুন আপনি, উত্তর ত্রিপুরা থেকে শুরু করে আমরা ধরে নিয়েছি যে নাগেরজোলা থেকে দক্ষিণ ত্রিপুরার যে রাস্তাটা, সেটা মানিকবাবুর আমলে সেটা কমপ্লিট হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ, বাকি যে ন্যাশনাল হাইওয়েজ 8টা আমাদের ন্যাশনাল হাইওয়েজ, কটা ছিল আগে? 44 নং জাতীয় সড়ক আমরা জানতাম, আজকে 8টা জাতীয় সড়ক এসছে আমাদের। কে দিয়েছে? যে নীতিন গডকরির কথা বলছেন উনি কার মন্ত্রী? যে আমাদের লড়াই করে আনতে হয়েছে। কখনো হয়তো বা বলবেন যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটাও আমাদের লড়াইয়ের ফসল। আমরা লড়াই করেছি, তাই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। বামপন্থীরা না থাকলে হয়তো প্ল্যানেটও তার সেখানে গতিপথ পরিবর্তন করে দিত। এটাও আমাদের শুনতে হবে। বিগত দিনে আমরা অনেক কিছু শুনেছি। সুতরাং বামপন্থী এবং বামপন্থা, আমরা সম্মান করি বামপন্থাকে, কিন্তু বামপন্থার যারা ধারক বাহক ত্রিপুরা রাজ্যে এবং সারা ভারতবর্ষে, আজকে তারা মানুষের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করে, মিথ্যা কথা বলে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার জন্য আজকে তাদেরই অধঃপতন হয়েছে স্বাধীনতার 75 বছর বয়সে। বন্ধুরা,
আজকে আমার প্রশ্ন মানিক বাবুকে, যে আন্দোলন কথা বললেন, রেলওয়ে এনেছেন আন্দোলন করে, আপনারা তখন কলেজে পড়তেন, বলছেন যে আমরা কলেজে পড়তাম তখন থেকে রেলের আন্দোলন করছি। এয়ারপোর্ট এনেছেন আন্দোলন করে, টিনের ছাউনি ছিল তখন, আন্দোলন করে এয়ারপোর্ট এনেছেন। তো ত্রিপুরা রাজ্যটাও আপনারা আন্দোলন করেই তৈরি করেছেন, ভারতবর্ষটাকেও আপনারা ওই আন্দোলন করেছেন। আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনাদের ভূমিকা কি ছিল কমিউনিস্ট পার্টি। প্রতিটা পদে পদে ভারতবর্ষের বিরোধিতা করেছে এই দল, আর বলছে যে দল জাতীয়তাবাদী দল, যেই দল ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করেনি, সেই দলের বিরুদ্ধে কথা বলে বলছে যে এই দল স্বাধীনতা আন্দোলন নাকি ব্রিটিশের সঙ্গে হাত দিয়েছে, ব্রিটিশকে চামচাগিরি করত। আপনারা করেছেন ব্রিটিশের চামচাগিরি পঞ্চম বাহিনী হিসাবে। ভারতবর্ষের মানুষ ভালো করেই জানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রতিটা গোপন তথ্য আপনারা ব্রিটিশের কাছে পাচার করে দিতেন, যাতে করে ব্রিটিশরা স্বাধীনতা আন্দোলনে জয়ী হয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যেন জয়ী হতে না পারে। স্বাধীনতা হলো ইএমএস নাম্বুদ্রিপাদ বিটি রণদ্বীপেরা বললেন ই আজাদি ঝুটা হয় পশ্চিমবাংলার রাজপথে। আমি সেটা বলেছি আপনাদেরকে, মানুষ হারে হারে টের পেয়েছে বামপন্থীরা কি ভারতবর্ষে। সুতরাং স্বাধীনতার ৭৫ বছর পরেও বামপন্থীদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। দুটো রাজ্য, ৩টে রাজ্যের বাইরে কোথাও বাড়তে পারেননি আপনারা। ৩৪ বছর পশ্চিমবাংলায় ছিলেন, একটা আসনেও বিগত বিধানসভা নির্বাচনে জয়ী হতে পারেননি। ২৩৪খানা আসনের মধ্যে একটা আসন। কেন পারলেন না? আপনারা অনেক ভালো কাজ করেছেন, তাত্ত্বিক নেতা জন্ম দিয়েছেন। আজকে সেই তাত্ত্বিক নেতা বলছেন বিমান বসু আগামী দিনে আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর এই রাজ্যে গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে গোপন আঘাত করেছেন ৫খানা ওয়ার্ডে, যাতে কমিউনিস্টের ভোটটা তৃণমূলের দিকে চলে যায়। খাতা খুলতে হবে তৃণমূলকে, আর তৃণমূলের ভোটটা কমিউনিস্ট পার্টির দিকে চলে যায়, পৌরসভা দখল হয়ে যাবে। মানুষ উচিত শিক্ষা দিয়েছে, উচিত জবাব দিয়েছে সারা রাজ্যে এবং আগরতলা পৌর কর্পোরেশনের বন্ধুরা। সুতরাং এই মিথ্যা গল্প মানুষকে না শুনিয়ে, এই বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সত্যটাকে স্বীকার করুন। বলছেন আশিস দাস, কোন এক সাংবাদিক বন্ধু হয়তো জিজ্ঞাসা করেছে এখানে আমাদের মধ্যে আশিস দাসকে নিয়ে, বলছে এমন আরো বিধায়ক হয়তোবা রয়েছে তাদের মধ্যে যারা এমন করবে, হয়তোবা। আপনার দলের বিধায়ক কতজন? ১৬ জন। আপনার দলের বিধায়করাও তো আমাদের সঙ্গে যোগসূত্র রয়েছে। আপনার প্রতি ক্ষুব্ধ, আপনার প্রতি রুষ্ট, আপনি কারোর উত্থান সহ্য করতে পারেন না। কোন কমরেড আপনার সামনে গিয়ে কথা বলতে পারে না, আপনার অহংকার। আপনার প্রতি রুষ্ট হয়ে আমাদের সঙ্গেও যোগাযোগ করেন যে এই লোকটা যতদিন থাকবে ততদিন আমরা রাজনীতিতে সার্ভাইভ করতে পারবো না কমিউনিস্ট পার্টি। আমরা চাই আপনি থাকুন সমহিমা, সুস্থ সবল থাকুন, কিন্তু এই বিভ্রান্তিকর বক্তব্য থেকে নিজেকে বের করে আনুন, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়। মানুষ বিভ্রান্ত হয়েছে বিগত দিনে, কিন্তু ২০১৮ সালে মানুষ একটা রাষ্ট্রবাদী সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এবং মনে রাখতে হবে, আমাদের এই ৪ বছরের মধ্যে আমাদের ২ বছর আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছি বন্ধুরা। আমাদের ডাবল ইঞ্জিন সরকার রয়েছে বলে দিল্লিতে এবং রাজ্যে আমরা কোভিডের বিরুদ্ধে মানুষকে লড়াই করে বাঁচাতে সক্ষম হয়েছি, এবং আগামী দিনেও আমাদের একসঙ্গে সেটা লড়তে হবে, যে জিনিসটা আপনাদের সহ্য হচ্ছে না বন্ধুরা। সুতরাং আপনাদের সবার মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো যে গতকাল দেশের বরেণ্য প্রধানমন্ত্রী মোদিজি রাজ্যবাসীর উদ্দেশ্যে যে কথা বলেছেন, এবং উনি যেটা বলেছেন নির্বাচনের আগে, নির্বাচনের পরে এসে উনি সেই কথাই বলেছেন, এবং আগামী দিনে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে ভারতবর্ষের এই ছোট্ট রাজ্যে, প্রান্তিক রাজ্যে কিভাবে মানুষকে নিয়ে উনি চলতে চান সেটা অক্ষরে অক্ষরে উনি রক্ষা করবেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন, এবং পিএমএওয়াই ঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী সেটা নিজের ভাষায় বলে গেছেন যে পিএমএওয়াই ঘর, বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিশেষ ভূমিকা রয়েছে, গাইডলাইনকে চেঞ্জ করে
গরিব অংশের মানুষের কাছে সেই ঘরকে পৌঁছে দেওয়ার জন্য। সেই ক্রেডিটটা উনি সহ্য করতে পারছেন না বিপ্লব বাবুকে দেওয়ার জন্য, উনি চাইছেন ক্রেডিটটা নিজে রাখার জন্য। বন্ধুরা, তো এই মিথ্যা যে স্বপ্ন এবং এই যে রাজনৈতিক দেউলিয়াপনা, তার থেকে বেরিয়ে এসে মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের সঙ্গে যান, মানুষ কি চাইছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করুন। তবে মানুষের পালসটা মানিকবাবু এবং তার দল আসল করে বুঝতে পারবেন। এবং ভারতীয় জনতা পার্টি, আমি দায়িত্ব নিয়ে আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও ঘরের বিনিময়ে টাকা লেনদেন, টাকা আদান প্রদান, কোথাও যদি কোনো নেতা, আপনাদেরকেও বলছি সাংবাদিক বন্ধুরা, আপনারাও আমাদেরকে ধরিয়ে দেবেন, মুখ্যমন্ত্রীকে বলবেন। মুখ্যমন্ত্রী সৎ সাহস রয়েছে বলেই উনি বলছেন। মানিকবাবু তো ছিলেন 20 বছর, সৎ সাহস ছিল, কোথাও বলেছেন যে দুর্নীতি যদি ধরে দিতে পারেন আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব? আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাটা সৎ সাহস করে বলেছেন। ওনার মধ্যে সেই সৎ সাহস ছিল না, আগামী দিনে ওনার মধ্যে সেই সৎ সাহস আসবে না। বন্ধুরা, কোথাও যদি প্রমাণ দিতে পারে যে আমাদের দলের কোনো নেতৃত্ব সেখানে যুক্ত রয়েছে, কোনো মন্ত্রী, বিধায়ক, সে 5,000, 7,000, 10,000 টাকার বিনিময়ে ঘর প্রদান করা হয়েছে, টিএসআর এর চাকরি প্রদান করা হয়েছে অর্থের বিনিময়ে, আমাদের গোচরে আনুন, মুখ্যমন্ত্রীর গোচরে আনুন, আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি। একটা প্রশ্ন রয়েছে একেবারে শুরুতেই, আপনি একবার যদিও বলেছেন, তারপরেও আবার দলের আরেকটা প্রতিক্রিয়া যদি পাই। দলের বিধায়ক ছিলেন আশিস দাস এবং দল থেকে উনি বেরিয়ে গেছেন। আজকে সরকারিভাবে যেহেতু উনি একজন বিধায়ক ছিলেন এবং আজ ওনার বিধায়ক পদ সব দিক থেকে অনুপযুক্ত বলা হয়েছে, এই বিষয়টাকে রাজ্য বিজেপি এবার কিভাবে দেখছে? মানে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অন্যান্য যারা বিধায়ক আরো একজন রয়েছেন, ওনার বিরুদ্ধে এখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। দল কি ভাবছে এটা নিয়ে? দেখুন, বিধায়ক উনি ভারতীয় জনতা পার্টির টিকিটে হয়েছেন, সিম্বলে হয়েছেন, এবং যখন কেউ বিধায়ক হয়ে যায় তখন বিধানসভার যে আইন, আমাদের একটা বুকলেট রয়েছে, ওই বিধানসভার আইন মোতাবেক তাকে চলতে হয়। দিস ইজ কমপ্লিটলি এ কল টেকেন বাই দ্য অনারেবল স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা ওনার জারিসডিকশন, ওনার এখতিয়ার, এটা স্পিকারের এখতিয়ারের মধ্যে রয়েছে বলেই স্পিকার সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়েছেন, জনগণকে জানিয়েছেন। এখন কোন বিধায়কের বিরুদ্ধে নেবেন কি নেবেন না, কি কাজ করলে পরে, সমস্ত কিছু তো আইনে চলে, কি করলে পরে সেই আইনের মোতাবেক অ্যাকশন হবে সেটা স্পিকার বলবেন, সে বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু আমি যেটা বলেছি যে দলে থাকতে গেলে দলের সিদ্ধান্ত এবং বিধায়ক পদ থাকতে গেলে বিধায়ক পদের যে আমাদের যে বুকলেট রয়েছে সেই আইন মোতাবেকই চলতে হবে, তবেই আপনার বিধায়ক পদ থাকবে। আজকে যে ব্যক্তিকে সাসপেন্ড করা, মানে দল থেকে বহিষ্কার করা হয়েছে, বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, এটা অনেক আগেই ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল বা নেওয়া হয়েছে, কিন্তু দল মনে করে সুযোগ দেওয়া উচিত, সবাইকে সুযোগ দিয়েছে, সভাপতি থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে। বাট এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। একটা মানুষ বিজেপির সিম্বলে বিধায়ক হয়েছে, ও আরেক দলের পার্টি মিছিলে যাবে, নেতৃত্বকে গালমন্দ করবে, প্রেস মিট করবে, ডায়াসে গিয়ে বসে থাকবে, মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা রটাবে, দল সম্পর্কে কুৎসা রটাবে, প্রধানমন্ত্রী সম্পর্কে কুৎসা রটাবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটা কাঙ্ক্ষিত নয়। সো দ্যাটস ইট। আমি তো বলেছি এটা এমএলএ, একজন এমএলএ গাইডেড বাই ল, গাইডেড বাই অ্যাক্ট, একটা বুকলেট রয়েছে আমাদের পার্লামেন্টারি প্রসিজার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে প্রদান করা। নিশ্চয়ই কোনো সিস্টেম রয়েছে যে কিভাবে করলে সে তার বিধায়ক পদ খারিজ হবে। আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়বাবু ফিজিক্যালি আসেননি ফার্স্ট টাইম, পরবর্তী সময় এসছেন, তো এটা টোটালি জারিসডিকশন অফ দ্য অনারেবল স্পিকার টু টেক এ কল অন ইট। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, এনাফ ইজ এনাফ, মানে আপনার কথা। ইয়েস। এবং এই আর কাজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যে যে বিষয়গুলো বা যে যে কথাগুলো বা অভিযোগগুলো বিভিন্ন সমস্যা এনাফ ইজ এনাফ। আশিস বাবুর কথা এখানে এসেছে আশিস দাস সম্পর্কে, যে হি হ্যাজ ক্রসড অল লিমিটস অফ স্টুপিডিটি। আর
শেখ বিজেপি দলের বিধায়ক ছিল, বিজেপি তাকে টিকিট দিয়েছে, বিধায়ক বানিয়েছে, এবং বিধায়ক হিসেবে যা ফ্যাসিলিটিস একটা বিধায়ক একজন পায় সমস্ত ফ্যাসিলিটিস সে এনজয় করেছে, ভোগ করেছে। কিন্তু সেই দলের বিরুদ্ধে গিয়ে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে, সরকারের বিরুদ্ধে গিয়ে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে সে কথা বলেছে। কিন্তু তারপর যখন একটা পার্টির সিম্বলে জয়ী হয়ে আরেকটা পার্টির ফ্ল্যাগ সে হাতে নিয়ে নেয়, মঞ্চে বসে মিছিলে যায়, মিটিং এ যায়, তো স্বাভাবিকভাবেই তাকে দলে রাখা না বের করে দেওয়া সেটা আপনারা ভালো করেই জানেন, আইন কি বলে সেটা ভালো করেই জানেন। সো মাই ইন্টেনশন ওয়াজ, যেটা উনি বলেছেন আমাদের সাংবাদিক বন্ধু আশিস দাসের বিরুদ্ধে, সেই আশিস দাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। সো ফর আদার এমএলএস আর কনসার্ন, আপনার যেটা প্রশ্ন, যেটা উদ্দেশ্য, ইন্টেনশন, সেটা দল দেখবে। আমি বলেছি যে আর অনেক আগেই অন্য কোনো দল হলে অনেক আগেই সিদ্ধান্ত নিত, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে না, সময় দেওয়া উচিত, আমাদের নেতৃত্ব বলেছে সময় দেওয়া উচিত, সভাপতি বলেছেন সময় দেওয়া উচিত, সময় দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে there is limit of everything. He has crossed all limits of stupidity. So on appropriate time, party has taken a call, honorable speaker has taken a call. That's it.